বাবা মা আমার সাথে এরকমটা কিভাবে করতে পারে আমি সত্যিই জানি না। বাবা মায়ের এত কিছু থাকার পরও মেয়ে হয়ে এইভাবে আমাকে দিন কাটাতে হচ্ছে। এত গরম পড়েছে, তার উপর যাচ্ছে কারেন্ট। তো কোথায় একটা এসি কিনে দেবে বাবা হয়ে একটা মেয়েকে, তা না, উল্টে এই গরমের মধ্যে আমাদেরকে কারেন্ট চলে যাচ্ছে, এত কষ্ট করে থাকতে হচ্ছে। সব থেকেও না থাকা, জানো তো, জীবনে আমার বিয়েটা যখন ঠিকঠাক করে দিতে পারিনি, তখন এইটুকু দায়িত্ব তো পালন করতেই পারে, বলো তো। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এই দুদিন যা গরম পড়েছে গো, এতে আমার কালঘাম ছুটে যাচ্ছে। ভাবতে পারবে না, এতটাই বিচ্ছিরি একটা গরম পড়েছে। আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছে না। সেই বলতে পারো চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে বসে আছি যে কখন এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়বে আর ওয়েদারটা একটু নর্মাল করবে। এখানে ডিমগুলো সেদিন থেকে এনেছে, আমার আর রাখা হয়নি। আজকে যেহেতু ডিমের রেসিপি বানাবো, সেই কারণে মনে পড়েছে ডিমগুলো আমাকে এই ট্রের মধ্যে সাজিয়ে রাখতে হবে। আচ্ছা, এগুলো আমি ধুয়েই রাখি, এবারে আর ধুচ্ছি না, কারণ ডিমগুলোর পরিস্থিতি খুবই খারাপ। মানে একটু ঘষাঘষি বা জলের মধ্যে ফেলে রাখলে মানে অর্ধেকটা ডিম দেখছি ফাটা। এই ট্রে আর ঘুরে নেবে না, তো সেই কারণে আর কিছু বলার নেই, কারণ অনেক দিন হয়ে গেল ট্রেটা আমি দেখিনি এসে পরে এবারে খুলে। তো এখানে নুন দিয়ে একটুখানি ভিনিগার দিয়ে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। তো ভিনিগার আর নুন দিয়ে ডিমটা সেদ্ধ করলে কি জানো তো, খোসাটা খুব সহজেই ছেড়ে আসে। ছোট মাছগুলো ফ্রিজে অনেক দিন ধরে ছিল, ভাবলাম ভেজে দিই। আর এক পিস বড় মাছ পড়েছিল, তো ভাবলাম এগুলো আজকে উদ্ধার করে দিই, তারপরে আবার মাছ নিয়ে আসবে। তো এখানে ওই যে মোড়লা মাছটা হয় ছোট, ওটা না ভাজা খেতে খুব ভাল লাগে, তেঁতুল দিয়ে টকও খুব ভাল লাগে, আর চচ্চড়িও খুব ভাল লাগে। আমার ছেলে আবার ভাজাটা খুব ভালো খায়, তাই বললো মা ভেজে দাও। তো এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর তেলের উপর এগুলোকে কড়কড়ে করে ভাজবো। পেছন থেকে দেখো দেখছে, মানে ও দেখে যে মা কত কষ্ট করে রান্না করে, যেই একটু ঘামবো এসে পরে ঘামটা মুছিয়ে দেবে। আর সত্যি কথা বলতে জানো, রান্নাঘরটাই যেন পুরো আগুন ছোটে। এই গরমকালটায় এত কষ্ট হয়, কিছু বলার নেই। শীতকালে এই ঘরগুলো যা ঠান্ডা হয় না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হয় যেন বরফ পড়ে, আর গরমকালে মনে হচ্ছে যেন উল্কাপিণ্ডের মধ্যে ঢুকে আছি। পাথরের ঘর তো এরকমই হয়, কিন্তু বেশি ঘরগুলো না, মানে আমার কেন জানি না, মনে হচ্ছে এই ঘরগুলো একটু বেশিই গরম। এই মাছটা অনেক দিন হয়ে গেল জানো তো, এই পিস মাছটা ভেজে নিয়েছি দুপুরে খাওয়ার সময়। এখন হচ্ছে বিকাল টাইম, ওয়েদারটা দেখো একটু হালকা হালকা ঝর্ম করছে, কিন্তু ঝর্ম করলে কী করা যাচ্ছে, ঝর্ম করলে তো বৃষ্টি তো হবে না। এই হাওয়া দিচ্ছে, মেঘ উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। অর্ক ঘুম থেকে উঠেই দেখো চলে এসছে, আমার জামা কাপড়গুলো তুলবো, সেগুলো ধরে নেবে আর হেল্প করবে। তো সেই কারণে পেছন পেছন ঘুরবে, জানো তো। আমি না সারা দিন বলতে পারো এই বিকালটার অপেক্ষায় বসে থাকি যে কখন একটুখানি ঝড় উঠবে, একটুখানি হাওয়া দেবে, আর একটুখানি শান্তি পাবো। গরমটা আর নিতে পারছি না, দিন দিন যে পরিমাণে গরম বাড়ছে। ছোটোবেলায় জানো তো গরমটা সহ্য করেছি, কিন্তু যত দিন যাচ্ছে মনে হচ্ছে সূর্যি মামা আরও কাছে চলে আসছে, গরমটা যেন নেওয়া যাচ্ছে না। আর আগেকার গরমের সাথে এখনকার গরমের কোনো তুলনাই হয় না। আগে কত গাছপালা ছিল বলো, এখন তো কিছুই নেই, সবই তো বুঝিয়ে দিচ্ছে, সবই তো কেটে দিচ্ছে। আর এই জন্যই তো এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। একটা জিনিস দেখে কত ফুল ফুটেছে, দেখো দেখো কি সুন্দর কালারটা লাগছে না। এই গাছটার নাম হচ্ছে জিনিয়া। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, মাঝে মাঝে বাগানটায় আসলে না মনটা আমার ভালো হয়ে যায়। আর এই যে সূর্যমুখী ফুলগুলো, ছোট যে সূর্যমুখীটা ছিল সেটা ফুটেছে। আমার বাগানে আসতে এত ভালো লাগে, আর গাছে যদি ফুল ফোটে কি ভালোই না লাগে। বিকাল দিকে উঠে যতই আমি জানলা খুলে দিই না কেন, তবু ঘরগুলো যেন আগুন ছোটে। সকাল দিকে এক জ্বালায় মরি রোদের জ্বালায়, আর রাতের দিকে ভাবসানি গরম, মানে নেওয়া যায় না। জানলা খুলি যাই খুলি না কেন, একটা গরম ভাব বেরোয় ঘরগুলো থেকে। দেখো বিকালবেলায় সব জানলাগুলো খুলে দিই, আর জানলা খোলা মানেই তো মশার উপদ্রব। আর বিকাল দিকে একটা ভারী খাবার অর্ককে না দিলেই নয়, তাই আমি এখন একটু সুজি বানিয়ে দিচ্ছি। কদিন ধরে জল মুড়িটাই দিচ্ছি, তার কারণ গরমটাও পড়েছিল, আর শরীরটাও ওর ভালো যাচ্ছিল না। রোদে গরমে স্কুল থেকে আসে তো ভালো যায় না শরীরটা। তো এরপরে না এখন একটু শরীরটা ভালো আছে, ওই আমাকে বললো যে আমার একটু সুজি বানিয়ে দাও, খিদে পাচ্ছে। তো একটু হালকা সামান্য ঘি দিয়েছি, কারণ একটু ঘি না দিয়ে ভাজলে সুজিটার থেকে একটা কাঁচা গন্ধ আসে। মিষ্টিটা আমার শেষ হয়ে গেছে, আর গুড়টাও শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে একটু চিনি দিলাম। জল দিয়ে সেদ্ধ করবো, লাস্টে একটু দুধ দিয়ে দেবো, দুধ সুজি করে দিই, একটু পেটটাও ভরে থাকে। আর গরমে আর কত বাইরে হিজিবিজি খাবার খাবে বলো তো। দুধটাও দিতে পারি না সেইভাবে খুব একটা, কারণ অর্কর আবার গরমকালটাতে দুধটা খুব একটা সহ্য করতে পারে না। ওই জন্য এই সুজি সাবুর সাথে মিক্স করে খাই দিই। সাবুটা তো অনেকক্ষণ বেশ পেট ভর্তি থাকে, সুজিটাও বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আজকে নিজের জন্য একটুখানি ভাবছি কফি বানাবো জানো, কারণ দুপুর দিকে ঘুমাইনি, আর এই সন্ধ্যের টাইমটা এলে একটু ঘুম ঘুম পাচ্ছে। গরমটার জন্য দুপুর দিকটা একদম ঘুমাতে পারি না।
এত গরম লাগে। আর রাতের দিকেও সেম পজিশন। আর আমার ঠিকঠাক ঘুম না হলে শরীর আমার এমনিই খারাপ হয়ে যায়। তো এখানে দুটো বিস্কিট নিলাম, তারপর দেখলাম যে না দুটো না চারটেই নিই, খিদে পেয়েছিলো প্রচণ্ড। সন্ধ্যেটা অর্ককে দিয়েই দেয়া করাচ্ছি, তার কারণ হচ্ছে এখন তো বড় হচ্ছে, ওকে সন্ধ্যে টন্ধে এগুলো এমনি দিতেও পারে, তবু একটু চেষ্টা করি ও যাতে নিজে নিজেই সব কিছু করতে পারে, কারণ সবসময় তো আমিও সন্ধ্যে দিয়ে উঠতে পারি না, আমারও শরীরের অবস্থা সবসময় ঠিক থাকে না। সেই কারণে ওর বাবা ওকে শেখায় যে এইভাবে সন্ধ্যে দিতে হয় বাবা। তো দেখো ও কিন্তু নিজে নিজেই সব কিছু করে। অনেকেই বলবে আগুন দিয়ে ছেড়ো না বাচ্চাকে, আমি সামনে বসে থাকি তখনই ও সন্ধ্যেটা দেখায়, এতটাও ছেড়ে দিই না ওকে। এবার রাতের বেলায় খাবারটা বসাবো, একটু ভাত বানাবো আর একটু ভাবছি ডিমের কারি বানাবো। গরমে ডিমের কারি অনেকেই বলবে, কিন্তু কি করব, ডিমগুলো এনেছে উদ্ধার তো করতে হবে। এই গরমে এমনিতেও আমরা ডিমটা কম খাই, তবুও একটুখানি ডিমের কারি বানাবো। আচ্ছা, এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে এই যে ভেন্ডিগুলো একটু ভেজিয়ে রাখবো, কারণ ডিমের কারিটা এই ভেন্ডি দিয়েই করব। আর ডিমগুলো এখানে ছাড়াচ্ছি। এই ডিম ছাড়াতে ছাড়াতে একটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে দেখবে ধুপ করে ফোনটা যাবে পড়ে। এই দেখো মা ফোন করেছিল, ফোন করে বললো দাদা যাচ্ছে। আসলে দাদার যেদিন যেদিন ছুটি থাকে কাজের থেকে, সেদিন সেদিন দাদা আসে, আমার সাথে এসে দেখা করে যায়। অর্ক থাকে, অর্কর সাথে দেখা করে যায়। আসলে তোমরা অনেকেই বলেছো দেখেছি যে এত গরম পড়েছে, এসি নিতে পারছো না একটা। আরে বাবা, তোমাদের নয় সামর্থ্য নেই, তোমার বাবারও কি সামর্থ্য নেই? এদিকে তো সরকারি চাকরি করে, এত টাকা পয়সা আছে, মেয়েকে নাতিকে একটা এসি ইনভার্টার কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই তোমার বাবার? অনেকেই দেখি লেখো, কমেন্টগুলো রাখি না কেন বলো তো? কারণ ভিডিও তো আমার বাবা মাও দেখে, প্লাস আমার ফ্যামিলির লোকেরাও দেখে, তাদেরও মনে একটা আঘাত পড়ে। আচ্ছা, তোমাদের কি মনে হয় বলো তো, আমার বাবা কি কোনোদিনও বলেনি? আমার বাবা প্রতিদিনই আমাকে রাজি করানোর চেষ্টা করে যে ইনভার্টার নে, একটা ইনভার্টার কিনে দিচ্ছি, ইনভার্টারটা অন্তত রাখ বা এসিটা রাখ। আমিই নিইনি। কেন নিইনি সেটা তোমাদেরকে আজকে আমি বলছি। শুধু জিনিসটা কিনে দিলেই না, তারপরে ওটাকে আমাকে মেনটেন করতে হবে। ইনভার্টারে কিন্তু ব্যাটারি থাকে, যেটা সবসময় চার্জে দিতে হয়, বা যখন হোক একটা চার্জে দিতে হয়, সেটার একটা বিল আসবে। এসি চালালেও একটা বিল আসবে। অনেকে বলবে বিল তো তোমার এমনিও আসবে, তা বলে কি সারা জীবনটা গরমে কাটিয়ে দেবে? একদমই না। কে বলেছে সারা জীবনটা গরমে কাটাবো? একটু নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি চলার। বাবা মা তো সারা জীবনই থাকে সন্তানদের জন্য, কিন্তু সবসময় যে বাবা মাদের উপর নির্ভর হতে হবে এমনটা কোথাও লেখা নেই, বিশ্বাস করো। দাদার প্রতিটা ছুটির দিনকে কিন্তু এসে আমার সাথে দেখা করে, আর যদি কোনো দিন কাজের জন্য দেখা না করতে পারে তাহলে কিন্তু ফোন করে অবশ্যই খবর নেয়। এখনকার দিনে কটা দাদা বলো তো, কটা বোনকে এরকম করে মানে ভালোবাসতে পারে বা দায়িত্ব পালন করতে পারে? এখনকার দিনে তো কেউ ফোন করেও খবর নেয় না। হ্যাঁ গো, এটা সত্যি কথা বলছি। আর তার থেকেও বড় কথা, কিছু কিছু ক্ষেত্রে বোনদেরকেও বোঝা উচিত দাদারা কীরকম পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে, বা কী মানে সিচুয়েশন ফেস করতে হচ্ছে, কারণ তাদেরও তো একটা জীবন আছে। ছোটোবেলায় যেমন ভাই বোন থাকতো, সবসময় কি সেই জিনিসটাই থেকে যায়? সবসময় সেই জিনিসটা থাকে না। পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হয়, যেমন তুমিও চেঞ্জ হয়েছো, তেমন আমিও চেঞ্জ হয়েছি। সেই হিসাবে দেখতে গেলে এখনও পর্যন্ত কথা বলা, ফোন করা, দায়িত্ববোধ, জ্ঞান সবটাই আছে। তাই আমার না ওইসব মাথায় আসে না যে আমার বাবা কেন আমাকে এটা দেয় না, আমার দাদা কেন আমাকে এটা করে না। আমাকে করতে চাইলেও আমি ওদের কাছ থেকে কোনো কিছু নিতে চাই না। তার কারণ হচ্ছে ওরা যেই ভালোবাসার দায়িত্বটুকু আমার প্রতি পালন করে না, সেটা আমার কাছে অনেকেই আবার আমাকে বলো এখন তো আইনত হয়ে গেছে, বাবার সম্পত্তি থেকে মেয়েরা ভাগ পায়। আমি একটা কথা বলি, আইনত হোক আর যাই হোক, আমার মনের মধ্যে এসব ভাবনা কোনো দিন আসেনি, আর ভবিষ্যতেও হয়তো আসবে না। তার কারণ হচ্ছে আমার বাবা মা যথেষ্ট আমার প্রতি দায়িত্ব পালন করে, আমার দাদার প্রতি দায়িত্ব পালন করে। তো অতএব সেই দায়িত্ববোধ থেকেই হয়তো কোনো দিনই আসবে না যে আমার বাবার জিনিস আমাকে নিতে হবে। আমার দাদা যথেষ্ট দায়িত্ববান, বিশ্বাস করবে না, যেসব ভাই বোনদের মধ্যে সম্পর্ক ঠিক থাকে না, তাদের আর আলাদা করে দাবি দাবা থাকে না, জানো তো। ওই কেমন আছিস, ভালো আছিস, ওইটুকুতেই তারা সন্তুষ্ট থাকে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, বাবা মা চলে যাওয়ার পর আমাদের রইলো কি বলো তো? আমরা দুজনেই তো থেকে যাব। যত বেশি খোঁজ খবর রাখতে পারবো একে অপরের সাথে, ততই তো ভালো বলো। এখনকার না বেশিরভাগ ঘরে ঘরে দেখেছি ভাই বোনের মধ্যে জায়গা জমি নিয়ে একটা বিবাদ চলে। তুই কেন আমাকে সম্পত্তির ভাগ দিবি না, তুই কেন এই করবি না।
আমি এইসবে নেই বাবা, আমি যেমন আছি তেমনই ভালো আছি। আর সত্যি কথা বলতে আমার জীবনে একটাই আক্ষেপ ছিল যে আমি একটা ভালো জীবনসঙ্গী পাইনি, যে যার সাথে আমি ভালো করে জীবনটা কাটাতে পারবো। আমার সেই আক্ষেপ মিটে গেছে, এখন আমি জীবনে অনেকটা ভালো আছি। আর যখন দেখবে তুমি জীবনে ভালো আছো, একটা ভালো সাপোর্টিভ হাজব্যান্ড তুমি পেয়েছো, তখন দেখবে জীবনে সব কিছু করতে পারবে। তুমি নিজে রোজগার করো বা একটু একটু করে আস্তে আস্তে সবই করতে পারবে। তাই এইটা একদমই নয় যে আমার বাবা আমাকে এসি কিনে দিলে তবেই আমি ইউজ করব, বা আমার বাবার কাছ থেকেই আমাকে নিতে হবে। আর আমার বাবার কত কি সম্পত্তি আছে, কত কি টাকা আছে, কোথায় কি চাকরি করে কত টাকা আর্নিং করেছে, এখনও পর্যন্ত আমি মেয়ে হয়ে, দাদা ছেলে হয়ে এখনও পর্যন্ত জানলাম না। তোমরা সব জেনে গেলে। যাই হোক, এই কথাগুলো আমি কিছু কিছু ব্যক্তিগত মানুষদেরকেই বলছি। দেখো, এইগুলো সাধারণত বাইরের লোকরা করে না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। এগুলো বেশিরভাগটাই করে যারা আমাদেরকে খুব কাছ থেকে চেনে, এটাও আমি বুঝতে পারি, তাও কিছু বলি না। চেষ্টা করি বেশিরভাগটাই এড়িয়ে যাওয়ার, কিন্তু তবু কিছু কিছু জিনিস এড়িয়ে যেতে পারি না, তাই মাঝে মাঝে ভিডিওর মাঝে বলে ফেলি। এবার অনেকেই বলবে যে তুমি যখন বুঝতেই পারো তাদেরকে পার্সোনালি কেন গিয়ে বলো না। তারা তো আমাকে পার্সোনালি বলে না, তাই আমাকে পার্সোনালি আমি বলতেও পারি না। তারা যেহেতু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, তাই আমাকেও এইভাবেই উত্তরটা দিতে হয়। এখানে আলুটাও আমি মেখে নিচ্ছি। এই গরম অবস্থাতেই আলু মাখার একটা অভ্যেস আমার আছে, তার কারণ আমার কেন জানি না মনে হয় আলুটা একটু গরম গরম না মাখলে আলুটার টেস্ট, মানে আলু ভর্তাটা না, মানে আলু ভর্তা বলছি, সরি, আলু মাখাটার একটু টেস্টটা ভালো হয় না। তো এখানে নুন, একটু কাঁচা তেল দিয়ে আলুটা মেখে রাখলাম। খাবার সময় একটু পেঁয়াজ কুচি করে নেবো, একটু লঙ্কা কুচি। ডিমের ঝোলের রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেকবার শেয়ার করেছি ভেন্ডির সাথে। মানে আমি ভেন্ডিটা ভেজে নিই, ডিমটাকেও ভেজে নিই, তারপরে যেগুলো রুটিন মশলা, জিরে ধনে আদা রসুন যে পেস্টটা বানাই ওটা দিয়ে কষে একটা পাতলা করে ঝোল করি। এখানে আলুটাও বেশ সুন্দর করে মাখা হয়ে গেল। আর এত গরম, আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আর কলকলিয়ে ঘামছি। এখানে সবই হয়ে গেছে, শুধু ভাতটা এবার একটুখানি আজাড়ে নেবো। এবার অনেকে দেখে হাসবে যে দৃষ্টি তোমার চুল কোথায়, যে পেছনের চুলটা বেঁধেছো। আসলে কী বলো তো, ছোটো ছোটো চুলটা বেরোচ্ছে তো, এই গরমে ছোটো ছোটো চুলগুলো যখন ঘাড়ে লাগে না, প্রচণ্ড অস্বস্তি হয়। ওই জন্য গাডার দিয়ে একটু পেছন দিকে বেঁধে নিয়েছি। অনেকেরই হাসি আসবে জানি, কিন্তু হাসি এলেও কিছু করার নেই, কারণ প্রচণ্ড গরম রেখেছে আর আমার মাথা প্রচণ্ড ঘামে। তারপরে প্রীতম এসছে, এখানে আমার মুড খুব খারাপ, তার কারণ হচ্ছে প্রচণ্ড কারেন্ট অফ হচ্ছে। জাস্ট রান্নাটা সেরেছি, তারপর থেকে কন্টিনিউ কারেন্ট অফ হয়েই যাচ্ছে, 1 মিনিটের জন্য আসছে, আবার কারেন্টটা অফ হয়ে যাচ্ছে। তো আমি প্রীতমকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে আবার যদি কারেন্টটা চলে যায় তখন আবার অন্ধকারে খেতে হবে। আর এদিকে যা পোকামাকড়ের উপদ্রব, কিছু বলার নেই। আর প্রীতমও সারাদিনটা গরমে খেটে খুঁটে আসে, তো আর ভালো লাগে না রাতটা জাগতে, কিন্তু কিচ্ছু করার নেই, যেন এত কারেন্ট যাচ্ছে। সত্যি আমার এখানে মুডটা খুবই অফ ছিল, তার কারণ খুব রাগ উঠছিল যে প্রতিদিন রাত হচ্ছে আর কারেন্টটা চলে যাচ্ছে, বিরক্তও লাগছে। তো কী আর করা যাবে জানো তো, একটু কষ্ট, সব কিছু যা সিচুয়েশনকে একটু মানিয়ে নিতে হয়। এক জীবনে তুমি সব রকম ধরনের সুখ তো পাবে না, তাই যতটুকু মানিয়ে নেওয়ার মতো হয় ততটুকু আমি মানিয়ে নিই। তো এখানে রাতের খাবারটা খাই। আজকে একদম ছোট্ট করে ভিডিও পোস্ট করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো